হুম, দুকা হব কিভাবে? কেন? আপনার পাহারাদার নেই যাদেরকে আপনি বাম হাত ডান হাত হিসেবে ব্যবহার করেন? সব জায়গায় তাদেরকে আনি না। মাস্ক তো ঠিকই পরেছেন। আশেপাশে সবাই আছে তো, দেখলে সমস্যা হবে তাই। এটা বাংলাদেশ, এখানে সেলিব্রিটিদের তেমন মর্যাদা দেওয়া হয় না। দেখেন না ফেসবুক ইউটিউবে কিভাবে ওদের মন্তব্যে অপমান করা হয়। এই বাংলাদেশি কমেন্টকারী কিন্তু বাস্তবে আমরা একবারও দেখিনি। এই যে মন্তব্যে গালি বা অপবাদ দেয়, আজ অবধি সামনে এসে কিন্তু কেউ সেই গালি বা অপবাদ দেয়নি। আসলে ওদের সীমাবদ্ধতা ওই মন্তব্য অবধি, সামনে এসে মনের কথা জাহির করতে অক্ষম তারা। তামান্না কথা বাড়ালো না, প্রসঙ্গ বদলে বলে, ঘুরতে যখন এসেছেন ঘুরুন, তাহলে আমি চলে যাচ্ছি। আমাকে ঘুরতে সহায়তা করবেন না? আমি? আপনাকে তো বিশ্বাস করে এসেছি। আমার সময় নেই, বাড়িতে ফিরতে হবে। নৃত্য করে সময় তো ঠিকই ব্যয় করলেন, আপনার বাই শুনলে রাগ করবে না? আমাকে ভয় দেখাচ্ছেন? সেই সাহস আমার নেই। কোথায় ঘুরতে যাবেন বলুন? আপনি প্রথমে আপনার কলেজ দেখান আমাকে, তারপর ঘুরতে যাওয়ার জায়গাগুলো দেখান। তার আগে চলুন ফুচকা খেতে বসি, ক্ষুধা লেগেছে খুব। ফুচকা খেলে পেট ভরবে? আমার ঠিকই ভরে। পৌর পার্কের সামনে দিয়ে পুরনো লাইব্রেরি, তার গা ঘেঁষে কয়েকটা ফুচকার দোকান। এই জায়গার ফুচকার দোকানগুলোতে সবসময় ভিড় লেগে থাকে, বিশেষ করে কলেজ চলাকালীন সময়টায়। রাজ্জাক কলেজ ও কলেজে অতি নিকটে হওয়ার সুবাদে ফুচকার দোকানের উন্নতি হয়। তামান্না ও নিশাত খান একটি টেবিলে সামনাসামনি হয়ে বসেছে। নিশাত একটু কোনায় অন্যমুখ হয়ে বসেছে, যেখান থেকে কেউ তার মুখ দেখতে পারবে না। রাস্তায় মানুষ গেলেও দোকানের দিকে চোখ রাখলে তাকে দেখা সম্ভব না। তামান্না ফুচকার কথা বলে তারপর বসে। মিনিট 5 পর ফুচকা হাজির হয়। তামান্না বলেছিল ঝাল বেশি দিতে, দোকানদার দুটোতেই ঝাল বেশি করে দেয়। তামান্না ঝাল ফুচকার মধ্যে টক পানি মিশিয়ে মুখে পুরে নেয়। একটা মুখে দিয়ে মুখ ফুলে ওঠে তামান্নার। নিশাদ সেদিকে তাকিয়ে মৃদু হেসে তামান্নার একটা ছবি তুলে নেয়। তামান্না ভ্রুকুটি করে বলে, ছবি তুললেন কেন আমার? দেখতে ভালো লাগছিল তাই, একদম বাচ্চাদের মতো। অনুমতি ছাড়া আমার ছবি তুলবেন না। ঠিক আছে মিস রচটা। তামান্না প্লেটে এগিয়ে দিয়ে বলে, এই নিন খান। আপনি তো আবার নজর দিচ্ছেন আমার খাওয়া দেখে। আমি এগুলো খাই না। কেন? এগুলোতে কি আছে? শরীরের জন্য ক্ষতিকর। মুখ ভেঙচি দিয়ে তামান্না বলে, আমরা তো ঠিকই খাই, আজ অব্দি কিছুই হলো না। যত সব ক্ষতি আপনাদের মতো খুঁতখুঁতে লোকদের হয়। আর 2টো প্লেট অর্ডার করেছি তো, আপনি আছেন বলেই। নিশাত খান হাসলো। তামান্না আর একবারও সাধল না, নিজের মতো 2 প্লেট খেয়ে দোকানদারকে টাকা দিয়ে বের হয় দুজনে। কলেজের আসাদ গেট দিয়ে ঢুকলো দুজনে। বড় ফাঁকা রাস্তা, কোনা দিয়ে গাছ লাগানো, ভিন্ন ধরনের গাছ, রং বেরঙের ফুল। প্রকৃতি দেখতে থাকে তারা, আর একসাথে কদম ফেলতে থাকে। কেউই চিনতে পারল না নিশাত খানকে, মাথায় ক্যাপ ও মুখে মাস্ক আছে তাই। তামান্না আঙুল উঁচিয়ে উঁচিয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছু। নিজের ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের কাছে এসে বলে, এটা আমার ডিপার্টমেন্ট, চলুন এবার অন্যদিকে যাই। পুরো কলেজ ঘুরে দুজনে এবার গেল পৌর পার্কের মধ্যে। এখানে তেমন কিছুই নেই, কিন্তু আশপাশ দিয়ে প্রেমিক প্রেমিকাদের অনেক দেখা মেলে। ঝুঁটি বেঁধে হাঁটছে অনেকে, আবার অনেকে ব্রেঞ্চে ব্রেঞ্চে বসে প্রেম নিবেদন করছে। নিশাদ ওদেরকে দেখে দুষ্ট হেসে বলে, আমরা কি প্রেম করতে এসেছি? তামান্না এতক্ষণ হাসি মুখে থাকলেও নিশাদের কথাতে মুখ ঘুরিয়ে বলে, অদ্ভুত তো, প্রেম করতে আসবো কেন? এখানে সবাই তো প্রেম করতে এসেছে। চোখ শুধু ওদের দিকেই কেন? ওই দেখুন, ওদিকে কতগুলো ভিক্ষুক আছে। তার মানে আমরা ভিক্ষা করতে এসেছি? এই, আপনি এমন কেন? আমি তো প্রকৃতি দেখাচ্ছি। আমি প্রকৃতির তুলনায় প্রেমিক প্রেমিকার সংখ্যা বেশি দেখছি। আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াই উচিত না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে প্রকৃতি দেখছি মিস রক্তটা। আপনি যেদিকে বলবেন আমি সেদিকেই তাকাবো। সেদিকে যদি প্রেমিক প্রেমিকা থেকেও থাকে, আমি তাও দেখবো না। তামান্নার রাগ ভঙ্গিতে নিশাদকে নিয়ে ঘুরছে। নিশাদের অনুরোধে দুজনে কয়েকটা ছবি তুলে নেয়। আফসোস হলো নিশাদের ছবি তেমন ভালো আসেনি। তামান্না একটু সংকোচবোধ করেছিল, যার কারণে ছবিতে তেমন সৌন্দর্য ফুটে ওঠেনি। নিশাদ যা একটু আড়ালে এসে মাস্ক খুলে ছবি তোলে, তাও তামান্নার কারণে প্রায় ছবি ঘোলাটে। সব শেষে তামান্না বলে,
আজকের মতো এতটুকুই। যদি কাল থাকেন তাহলে বিনোদিয়া নিয়ে যাব। আজকে আমার অনেক ক্লান্ত লাগছে। ঠিক আছে, আমি কাল সন্ধ্যায় চলে যাব ঢাকায়। আপনি না হয় আমাকে সকাল থেকে ঘুরতে নিয়ে গেলেন। হুম, দেখা যাবে। বলেই তামান্না হাঁটা শুরু করে। পেছন থেকে গলা উঁচিয়ে নিশাদ জানায়। শাড়ি পরে আসবেন, অনুরোধ রইল। তামান্নার পা থেমে গেল। না শব্দটা উচ্চারণ করতে চেয়েও করতে পারল না। কোনো উত্তর না দিয়ে পেছন ঘুরে নিশাদের মুখটা দেখে রিস্কা নেয়। শোরুমে যাচ্ছে এখন, হেঁটে যাওয়ার ইচ্ছে নেই। যে রোদ, তাতে দড়া টানা অবধি হাঁটতে কষ্ট হবে। একা একা হাঁটা কষ্টকর, যদি সঙ্গ থাকতো তাহলে এত কষ্ট লাগতো না। শোরুমে এসে জুনায়েদ সওদাগরের সাথে দেখা করে। নিজেদের গাড়িতে উঠে চলে যায় ঝুমঝুমপুরের দিকে। সারা রাস্তা জানালা দিয়ে বাতাস উপভোগ করছে আর ক্ষণিকের মুহূর্ত কল্পনা করে মৃদু হাসে। মিস রকচটা নামটা শুনেই ছোটে হাসি ফুটে ওঠে। নিশাদের কণ্ঠে হয়তো জাদু আছে, যার কারণে তামান্না এই নামটা শুনিয়ে খুশি হয়। দোকান বন্ধ করে ভ্যান নিয়ে জঙ্গলের কিনারায় আসলো ফরহাদ। এসেই দেখে তার জন্য অধীর আগ্রহে বসে আছে চিত্রা। গাছের নিচে বসে মুখে হাত দিয়ে পথের দিকে চোখটা স্থির। ফরহাদ আজ অন্য রাস্তা দিয়ে এসেছে, তাই চিত্রা দেখতে পেল না তাকে। বেল বাজাতেই চিত্রা গাড় কেঁপে ওঠে। পেছনে ঘুরে ফরহাদকে দেখে বলে, এত দেরি করলে কেন? আমার কলেজ কখন ছুটি হয়েছে জানো? বাসায় ফিরতে দেরি হলে বাবা সন্দেহ করবে। কাজ ছিল তো আমার। চিত্রার পাশে এসে বসে। চিত্রা বিরক্তির সাথে বলে, প্রেম করতে জঙ্গল খুঁজে পাও তুমি? আর কি কোনো জায়গা নেই? রাতের বেলা তো ঘুরতে নিয়ে যাই, এই জঙ্গলে কেউ আসবে না, আরামসে গল্প জুড়াতে পারবো। এভাবে করলে আমাকে বিয়ে করবে কিভাবে? পালিয়ে নিয়ে গিয়ে। এই চলো আজকে পালিয়ে বিয়েটা করে ফেলি। পাগল নাকি? আমার পড়াশোনা শেষ করতে হবে। কোথায় চেয়েছিলাম ঢাকায় গ্রাজুয়েশন করব, তা তো হলো না। অন্তত যশোরে তো হচ্ছে। আচ্ছা, ভাবি কি পড়াশোনা করবে? হ্যাঁ, আমি বলেছি পড়াশোনা করতে দিব। কেন দিব না সুযোগটা? বোনটা যদি নিজের চেষ্টা থাকে তাহলে বাধা দেব কেন? বুদ্ধিমানের কাজ করেছো। তুমি কি পড়াশোনা শেষ করে চাকরি করবা? এখনকার একটা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করব। এখানকার একটা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করব। অন্তত বেকার জীবন কাটাতে চাই না। নিজে কিছু করার আনন্দ ধরে রাখতে চাই। বাবা মা তো চায় আমি কিছু একটা করি। ভাইয়া আদর্শ পুলিশ, আমিও তেমন কিছু একটা হব। তুমি আমাকে সুযোগ দিবে তো? অবশ্যই দেব। তুমি ভালো কিছু করতে চাইলে আমি সুযোগ দিব তো। তোমার যে সফলতার আনন্দ, ওটা আমি কেড়ে নিতে পারি না। এই জন্যই তোমাকে আমার ভালো লাগে মির্জাফর। নাকমুখ কুঁচকে বলে, এই মির্জাফর নামটা কি পাইছো তোমরা ভাই বোন মিলে? ভালো লাগে তো নামটা। তুমি আমার মির্জাফর আর আমি তোমার বাটুল ছেড়ি। কি? হ, তুমি আমার বাটুল ছেড়ি। আমি খাটো বলে অপমান করছো? আমাকে কি দেখে মির্জাফর বলছো? ওই মির্জাফরের বাচ্চা, আমাকে অপমান করলে কিন্তু খবর আছে। এই বাটুলের বাচ্চা আমার সাথে রাগ দেখাইলে খবর আছে। আচ্ছা, ডাকবো নাকি জুলফি ভাইকে? ডাকো ডাকো, তোমার জুলফি ভাইকে জানিয়ে দেও আমরা গোপনে প্রীতির আলাপ করি। এই জন্যই তোকে মির্জাফর বলি। বাটুল ছেড়ির তেজ আছে। না হলে কি মির্জাফরের সাথে পীড়িত করতাম? বাটুল ছেড়ি, মির্জাফর, বাটুল ছেড়ি, মির্জাফর, বাটুল ছেড়ি, বাটুল ছেড়ি। মির্জাফর, মির্জাফর, মির্জাফর। দুজনে এবার সমান তালে ঝগড়া শুরু করে দেয়। সবশেষে রাগ করে চিত্রা কিছু ঘাস ছিঁড়ে ছুঁড়ে মারে ফরহাদের মাথায়। ফরহাদের ঝাঁকড়া চুলগুলোতে ময়লা লাগে। হাত দিয়ে ঘাস ছড়িয়ে চিত্রার চুল ধরে দেয় টান। কামটা কি করলা? আমার চুল ধরে টান দাও কেন? আমি তোমার উপর নারী নির্যাতনের মামলা করব। মনে রেখো, পুলিশ আমার ভাই। আরে যাও যাও, নালিশ করো। দিন শেষে এই পুলিশ আমার হবু শালা। আসছে আবার শালার ক্ষমতা দেখাতে। হবু বউ কামনা অঙ্গে তাহার তেজ জেগে ওঠে। চিত্রা চোখ ছোট ছোট করে তাকালো। ফরহাদ আহ্লাদি কণ্ঠে বলে, ব্যথা পেয়েছো? নিজেই তো মানলা। লাগছে খুব? লাগবে না। আসো, চুমু দিয়ে ব্যথা কমাই। শালা ফর সামনে থেকে। বিয়ের আগে চুম্মা দিয়ে দেখ একবার, তোর ঠোঁট আমি কেটে দেব। ধুর,
বাটুল ছেড়ি প্রেম বোঝে না। নষ্ট প্রেম করতে আইসো না বন্ধু। এই চিত্রা সওদাগার তোমার 10 হাত মাটির নিচে গাইত্যা দিব। এ তো দজ্জাল। দরকার হলে তাই হবে। আমার ভাগ্য ভালো, আমার নিষ্পাপ অন্তরটা তোমার প্রতি প্রেম জাগাইছে, তাই আমাকে মাসুম বিয়ে করতে চাও গুম? কে মাসুম? আমি তো কোনো মাসুম দেখি না। দেখি তো একটা 2 ঠ্যাঙালা বান্দর। মানছে ঠিক কয়, কি কয়? বাটল মানুষের গিরাই গিরাই বুদ্ধি। এখন আমি নিজের জীবন দিয়ে বুঝি। মির্জাফর জীবনে আসলে আমার বুদ্ধির দরকার লাগে। এভাবে খুনসুটিতে একে অপরের সাথে আছে ফরহাদ ও চিত্রা। দুজনে মনের মতো ঝগড়া করেও একে অপরের ভালো চায়, একে অপরকে নিয়ে ভাবে। ফরহাদ কখনো চিত্রার ভালোবাসার সুযোগ নেয়নি, মাঝে মাঝে রাগিয়ে দেয় একটা দুটো লজ্জাজনক কথাতে, কিন্তু চিত্রা মেয়েটা ওরকম লাজুকতার না, তাই সরাসরি ফরহাদের সাথে ঝগড়ায় লেগে পড়ে। এতেই যেন চিত্রা অনেক বেশি খুশি হয়। এমন একটা জীবন সঙ্গী চায় চিত্রা, যার সাথে মন খুলে ঝগড়া করে আবার এক হয়ে যাবে। মনের কথা বলতে জড়তা থাকবে না। জীবন সঙ্গীর সাথে কথা বলতে যদি জড়তা থাকে, তাহলে সেখানে মনে হয় গলায় কিছু একটা বিধে আছে, যেমন ভাত খাওয়ার সময় মাছের কাঁটা বাঁধে। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, আজ চাঁদের আলো নেই, আকাশে কালো মেঘের চাদর। নিঃশব্দে এক যুবতী ঢুকে পড়ে গুপ্ত গুহায়, গায়ে কালো পোশাক, মুখ ঢাকা, হাতে ছোট্ট একটা টর্চ। কিন্তু টর্চ জ্বালিয়েও সে আলো ফেলে না সামনের দিকে, বরং আলো ফেলে মাটির দিকে। যুবতী এই গুপ্ত গুহা সম্পর্কে অবগত, শুনেছে আড়াল থেকে অনেক কিছুই। লোকমুখে জানা যায় এখানে লুকোনো আছে অমূল্য রত্ন, যে পাবে তার জীবন বদলে যাবে। কিন্তু এগুলো যে একান্ত জুলফিকারের হেফাজতে, এটা কেউ জানে না। জানতে পারলে এই যুবতী এসেছে আজ, তাই সুযোগ বুঝে যুবতী ধীরে ধীরে এক একটা পুরনো কাঠের বাক্স ভাঙা মূর্তির উপর থেকে কালো চাদর উঠিয়ে দেখছে। তার চোখে লোভের ঝিলিক, ঠান্ডা ঘামে ভিজে উঠছে কপাল, কিন্তু পা থেমে নেই। হঠাৎ একটি শব্দ কানে ভেসে আসলো, সেই সাথেই শুনতে পায়, জুলফিকার সওদাগরের খাজনায় কোনো কাকপক্ষীয় প্রবেশ করতে সাহস পায় না। তুমি তো দেখছি যুবতী হয়েও সাহস জুগিয়েছ জোহরা। জোহরা পেছনে ঘুরতেই একটি শক্তিশালী হাত তার মুখ চেপে ধরে। চমকে উঠে কিছু বলতে যায়, কিন্তু ব্যর্থ। জুলফিকার ঠান্ডা গলায় বলে, এখানে কে আসতে পারে সেটা আমি ঠিক করি। আমার অনুমতির বাইরে আমার গোপন জায়গায় যে প্রবেশ করে তার অবস্থা করুণ হবে। এখন তুমি আমার হাতে পড়েছ। জোহরা ছটফট করতে থাকে, কিন্তু তখনই আরেকটি হাত বেরিয়ে আসে লোহার শিকল নিয়ে। জোহরাকে টেনে নিয়ে গুহার এক কোণায় বেঁধে ফেলা হয়। সে চিৎকার করতে চায়, কিন্তু কিছু মনে পড়তেই চিৎকার করে না, বরং নিজেকে বাঁচাতে পারবে ভেবে হেসে দেয় আড়ালে। জুলফিকার ধীরে ধীরে এগিয়ে আসে। তুমি কি চাও এখানে এসে? গুপ্তধন না নিজের ধ্বংস? জোহরা ভীত চোখে অভিনয়ের সাথে তাকিয়ে থাকে, যেন তার উদ্দেশ্য হাসিল হয়। জুলফিকার জোহরার দুহাত শিকলে বেঁধে দেয়ালের কোণায় ছুঁড়ে মারল। মাথায় প্রচণ্ড জোরে ব্যথা পেল জোহরা, শব্দ করে ওঠে ব্যথায়। আচমকা একটা শব্দ ভেসে আসলো। শব্দ ছিল কারো পায়ের পদধ্বনি। এই গুপ্ত গুহায় তৃতীয় এক ব্যক্তির পদধ্বনি ভেসে আসে। না, এটা কোনো সাধারণ পদধ্বনি নয়, এটা ছিল ফালাকের, যে কিনা দীর্ঘদিন পালিয়েছিল, হারিয়ে গিয়েছিল সেই ভয়ানক ভবিষ্যতের মুখ থেকে। কিন্তু আজ সে ফিরেছে, এক ভয়ানক অভিশাপের মতো ফিরে এসেছে জুলফিকারের বিপক্ষে। 4 মাস পর সে ফিরে আসে, গর্ভে তার সন্তান, তার আশঙ্কা, তার প্রতিশোধের এক অদম্য ইচ্ছা নিয়ে। জুলফিকারের রক্তচক্ষু, তার শ্বাসরুদ্ধকর শাসন, তার কালো জাদু, সব কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। সে জানে তার গর্ভে যে সন্তান রয়েছে সে পৃথিবী দেখতে পারবে না যদি জুলফিকার তার মনোযোগ না হারায়। কালো জাদু যেমন কঠোর সাধনার পর সফল হয়, ঠিক তেমনি এই জাদুকে ধ্বংস করার জন্য সাধনার প্রয়োজন। ফালাক এই 4 মাসে নিজেকে প্রস্তুত করেছে, নিজের মনকে সবল রেখেছে। কালো জাদু ধ্বংস করার আগে নিজের উপর আস্থা রাখা প্রয়োজন। আমি এই পাপিষ্ঠ শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে লড়তে পারবো। এমন এক মনোবল শক্তি অতি প্রয়োজন, যেটা ফালাক দিনের পর দিন আত্মবিশ্বাসের সাথে গড়ে তুলেছে। তাই তো আজ আবারও ফিরে এসেছে। ফালাকের পায়ের নিচে মাটির গন্ধ, তার নিঃশ্বাসের ঠান্ডা বাতাস, তার চোখে শুধুই প্রতিশোধের আগুন। নেতিবাচক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে নষ্ট করা। ফালাক গুহার ভিতরে প্রবেশ করেছে, যেখানে জুলফিকার তার গুপ্তধন চুরির দায়ে এক ভয়ানক অপরাধীকে শাস্তি দিচ্ছে।
গুহার ভেতরে প্রবেশ করে ফালাক দেখতে পায় জুলফিকার কালো পাঞ্জাবি গায়ে দাঁড়িয়ে আছে। তার সামনে একটি সুন্দরী যুবতী, শিকল দিয়ে দুহাত বেঁধে রাখা। যুবতীর শরীর কাছে, তার চোখে ভয়। জুলফিকারের হাতে ছিল চামড়ার চাবুক, যা সে সজোরে নামিয়ে দিচ্ছিল যুবতীর শরীরে আর হিসিয়ে বলে, তুমি চুরি করেছো এবং এর শাস্তি তোমার প্রাপ্য। ফালাক তার চোখের পানি মুছতে চেয়েও পারেনি। তার গলার আওয়াজ যেন চাপা পড়ে গিয়েছিল এহেন দৃশ্যে। শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু জুলফিকারকে থামানোর কিছুই চিনল না। কিন্তু যুবতীকে বাঁচাতেই হবে, আর কারো ক্ষতি সে চায় না। সে নীরব পদক্ষেপে এগিয়ে আসলো, তার চোখে সেই আগুন যা কেবলমাত্র সত্যিকার প্রতিশোধই পেতে পারে। এটা বন্ধ করুন। কড়া গলায় বলল ফালাক। জুলফিকার তার দিকে মুচকি হাসি দিয়ে তাকালো, কিন্তু চোখে আগুন প্রকাশ রেখেই বলে, তুই ফিরে এসেছিস মেহবুবা? সে এমনভাবে প্রশ্ন করল যেন অপেক্ষা করছিল সে আসবে, কিন্তু সে জানে না যে ফালাক এবার তাকে থামাবে। ফালাক ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলল, আপনার কালো জাদু রাজ্যে বসবাসরত সময় শেষ হয়ে এসছে। এই পৃথিবীতে আর কোনো অপরাধী বাঁচবে না। এখন আপনার পরিকল্পনা একেবারে নষ্ট হয়ে যাবে। জুলফিকারের চোখে রাগ ফুটে ওঠে, কিন্তু সে মুখে কিছু বলেনি। এক পলক শিকলে বেঁধে থাকা যুবতীর দিকে চোখ রাখে। আজ আর কাউকে আপনি তিলে তিলে মরতে দেখতে পারবেন না এই মিথ্যে শাস্তির অন্ধকারে। ফালাক এগিয়ে গেল জুলফিকারের পেছন দিকে থাকা মেয়েটির দিকে আর বলে, এই আর্তনাদ, এই শিকারদের বিচার সব শেষ হবে। জুলফিকার ক্রু হাসে। চোরকে বাঁচাতে চাইছিস মেহবুবা? চোরের শাস্তিও বুঝি এভাবে দেয় কেউ? তুই আমাকে শাস্তি শেখাতে আসিস না। আপনাকে আমি কিছুই শেখাবো না জুলফিকার। আমি শুধু অত্যাচারীদের আপনার হাত থেকে বাঁচাবো। ও অত্যাচারী হতো না যদি এখানে না আসতো। আমার জিনিস চুরি করবে, আমি ছেড়ে দেবো তাকে? আপনার জিনিস? গুপ্তধন তো আপনার জিনিস হবার কথা না জুলফিকার। এগুলো তো মাটির খুঁড়ে অলৌকিকভাবে পাওয়া যায়। তোর কি মনে হয় তোর বাপ ওগুলো উদ্ধার করেছে? মুখ সামলে কথা বলুন। আপনি আমার বাবাকে জেলে দিয়েছেন। আপনি নিকৃষ্ট একজন, ঘৃণা করি আপনাকে। তার মানে এই মেয়েটি আজকে তোকে এখানে এনেছে, তাই তো? খুব ভালোই ধরেছেন। অবশ্য আপনার মতো একজন নোংরা বিকল্পিত ব্যক্তি এগুলো খুব সহজেই ধরতে জানে। জোহরা হাঁপাতে লাগলো আর বলল, পালাও ফালাকা, আমাকে বাঁচাতে নিজেকে ধরা দিলে কেন? কেন ধরা দেব না জোহরা? তুমি আমাকে আর আমার অনাগত সন্তানকে বাঁচাতে এখানে এসেছো, এই লোকের অন্ধকার জগৎ ধ্বংস করতে। তুমি না বললে তো জানতেই পারতাম না আমার বাবাকে এই লোকটা কিভাবে আইনের কাছে ছুড়ে দিল। আমার মাকে খুন করে আমার বাবাকে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকালো। এই লোককে আমি এমন শাস্তি দিব যেন কেউ এই কালো জাদু জগতে পা রাখার আগে দ্বিতীয়বার ভাববে। বোকা নারী, এসব কথা তোর মুখে মানায় না। তুই সর সামনে থেকে, ওকে আমার হাতেই শেষ হতে হবে। আর কতজনকে মারবেন আপনি? আমার পথের সকল কাঁটাকে। সে তো বুঝতেই পারছি যে নিজের সন্তানকে খুন করার কল্পনা করে সে সব কিছু পারে। কাফের হয়ে যেতেও পারে সে। চিৎকার করে বলল ফালাক। জুলফিকার ঠাস করে সপাটে মারল ফালাকের চোয়ালে। ফালাক ঝুঁকে পড়ে। জোহরা কেঁপে উঠে মাটি কাঁপার সাথে সাথে। ফালাকের মাথা ঘুরে উঠল, চারপাশ ঝাপসা লাগছে, এই গুহার চারপাশটা যেন ঘুরছে। জুলফিকার মৃদু হেসে বলে, বোকামি করতে এসেছিস। আমি কতটা ক্ষমতার জোরে চলি এটা আগে তোদের জানা উচিত ছিল। চল, এবার অনেক হয়েছে, সুযোগ দিচ্ছি, মহলে ফিরে চল। ফালাক কথা বলার ক্ষমতাই নেই। জুলফিকারের দেহে শক্তি যেন অন্যান্য মানবের তুলনায় অনেক বেশি। কেউ তো জানে না এই শক্তি সে কোথা থেকে পায়। এই শক্তি যে অলিওর দিয়েছে জুলফিকারকে। ফালাককে অজ্ঞান হতে দেখে এবার বাস্তবেই ভয়তে গুটিয়ে গেল জোহরা। জুলফিকার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ফালাককে কোলে নিয়ে জোহরার উদ্দেশ্যে বলে, তোর ব্যবস্থা আমি করব, শুধু 2টা দিন গুনতে থাক। সওদাগর মহলের ভেতরে আজ অস্বাভাবিক ভিড়। বাড়ির বড় বউ, যে কিনা অনেকদিন ধরে নিখোঁজ ছিল, আজ তাকে ফিরে পাওয়া গেছে। আশেপাশের মানুষদের মধ্যে কানাকানি, কৌতূহল আর চিন্তার গুঞ্জন। ফালাক শুয়ে আছে সোফায়, এখনও জ্ঞান ফেরেনি। পরিবারের সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে, কারো মুখে কথা নেই, শুধু উদ্বেগ মাখা চোখ। বহুক্ষণ পর ধীরে ধীরে ফালাকের চোখ কেঁপে ওঠে।
চোখ মেললেও কিছু মনে পড়ে না প্রথমে। কিছু সময় পর হঠাৎ ঝলকে জোহরার কথা মনে পড়ে যায়। ওকে বাঁচাতে হবে। দ্রুত উঠে দাঁড়ালো, কদম ফেলতে নেবে সে। ঠিক তখনই রুবাইদা সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।